এ বিষয়ে কোনো সন্দেহ নেই, মোহাম্মদ ইউনূসের তদারকি সরকারের উপর ঘরের ভিতর থেকেই চাপ বাড়ছে। এর আগে বিএনপি দাবি তুলেছিল যত দ্রুত সম্ভব ভোট করাতে হবে। এবার সেই একইভাবে আস্তে আস্তে শরীরটা সবাই হাত ছেড়ে দিচ্ছে, বুঝতে পারছেন এমন একটা সিচুয়েশন। কারণ একইভাবে দেখা যাচ্ছে জামাতও এবার দাবি তুলছে যে নির্বাচন করাতে হবে যত দ্রুত সম্ভব, যেভাবে সম্ভব। জামাতের বক্তব্য একবার শোনা যাক। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আগামী বছরের শেষে অথবা তারপরের বছরের মধ্যখানের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, আর তিনি নির্বাচনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, সুস্পষ্ট কথা এখনো বলেননি। আমরা বলবো ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। ঘোষণাটা হলে এদেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সরকার আবার মঈন ফখরের সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না। সরাসরি মৈত্রী রয়েছেন আমার সঙ্গে দিল্লি থেকে, তার কারণ দিল্লি কিভাবে দেখছে সেটাও নজরে রাখা জরুরি আমাদের। আমরা জানতে চাইবো মৈত্রীর থেকে, তবে তার আগে মৈত্রীর থেকে একটু জানার চেষ্টা করি। মৈত্রী, কোথাও একটা মনে হচ্ছে যে এই তদারকি সরকার আস্থা হারাচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে। মানে তারা যেরকম ভেবেছিল যে আড়ালে থেকে বা শ্যাডো পলিটিক্স করে এই তদারকি সরকার চালাবে, সেইখানে কোথাও সমস্যা হচ্ছে। দেখো, ইঙ্গিত কিন্তু তেমনটাই রয়েছে। তার কারণ যেভাবে ইউনূস সরকারের তরফ থেকে মোহাম্মদ ইউনূস তিনি যখন ঘোষণা করলেন 2025-এর শেষে বা 26-এ গিয়ে নির্বাচন হবে, সেটা কিন্তু খুব একটা ভালোভাবে নেয়নি বিএনপি, এবং একই সঙ্গে জামাতের তরফ থেকেও কিন্তু এবার সাঁড়াশি চাপ বাড়ানো হচ্ছে। জামাতের প্রধান আমিন শফিকুর রহমান তিনি বলেছেন যে একটা সুস্পষ্ট দিক নির্দেশ দিক যে কবে নির্বাচন হবে দেশে। অর্থাৎ তারা কোথাও একটা গিয়ে এই তদারকি সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে নিজেদের হাতে গোটা কন্ট্রোলটা নেওয়ার চেষ্টা করছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিএনপি এবং জামাত উভয়ই সমান সুকৌশলে এই তদারকি সরকারের ওপর চাপ বাড়াচ্ছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তদারকি সরকারের অবস্থার কথা বলতে হয়, তাদের কাছে কিন্তু এই মুহূর্তে প্রভূত চাপ তাদের অন্দর থেকেই রয়েছে নির্বাচন অতি দ্রুত কন্ডাক্ট করানোর জন্য। তার কারণ আরো একটা বিষয় একটু এখানে আমি তুলে ধরতে চাইবো, মৈত্রীর সঙ্গে থাকো প্লিজ। তাহলে এই যে একটি নতুন মঞ্চ তৈরি হয়েছে, যে মঞ্চ বলছে যে গণ অধিকার পরিষদ বলছে যে এজেন্ডা শুরু থেকেই ছিল এই তদারকি সরকারের, জুলাইয়ের শহীদদের সম্মান দিতে হবে, সে ব্যাপারে সোচ্চার হচ্ছে, এবং এই সরকার যেভাবে কাজ করছে তাও ভালোভাবে নিচ্ছে না। অন্তত তাদের প্রচ্ছন্ন একটা হুঁশিয়ারি থেকে যাচ্ছে এই সরকারকে নিয়ে। মৈত্রীর সঙ্গে কথা বলার আগে এই বক্তব্য আরেকবার শুনবো আমরা। মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। কানে পানি যাচ্ছে না, জানুয়ারি থেকে কানে পানি যাবে। যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে। দ্বিতীয় দফা আবার বর্ধিত করা হয়েছে, সেটা দেখে আরো মানুষ বেহুশ হয়েছে। এখন আমরা বারবার বলছিলাম যে এই পরিস্থিতি, এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না, জাতীয় সরকার করতে হবে। তারা শুনলেন না। এই জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, আজকে সেই জাতীয় ঐক্য এখন বিভক্ত হয়েছে। মৈত্রী, ঘরের শত্রু সামলে তবে বাইরের শত্রুদের মোকাবিলা করতে হয়। বাইরের শত্রুদের ফাঁকা বুলি হোক, যাই হোক, সেসব তো দেওয়া চলছেই বাংলাদেশের ভিতর থেকে। কিন্তু এই যে বাংলাদেশের ভিতরে কোথাও একটা অস্থির পরিস্থিতি যে জিয়ে রয়ে গেছে, ভারত কিভাবে দেখছে, দিল্লি কিভাবে দেখছে? দেখো, দিল্লি কিন্তু এই বিষয়টার উপর অত্যন্ত তীক্ষ্ণ নজর রাখছেন, এবং গতকালই বিদেশ মন্ত্রকের যে ব্রিফিং দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন যে ভারত সবসময় চায় যে বাংলাদেশে ডেমোক্রেটিক সরকার আসুক, এবং যে সরকার ইনক্লুসিভ হবে, যে সরকার স্টেবল সরকার হবে, এবং সেই সরকারের পক্ষে ভারত সবসময় রয়েছে। ফলে তারাও নজর রাখছেন যে নির্বাচন কবে হবে। ফলে এখানেই কিন্তু তাদের বক্তব্য, অর্থাৎ তারা কি চাইছেন এবং তারা কিভাবে দেখছেন
দেখছেন বাংলাদেশের পরিস্থিতি, সেটা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। অর্থাৎ তারা চান বাংলাদেশে একটি স্থায়ী সরকার আসুক, কিন্তু সেই সরকার যা গণতান্ত্রিক সরকার হোক, অর্থাৎ এবং সেখানে সমস্ত মানুষের অর্থাৎ সংখ্যালঘু সহ তাদের যারা সংখ্যাগুরুরা রয়েছেন তাদের সবারই সমান অধিকার থাকুক। ভারত সেই বক্তব্যের পথেই কিন্তু রয়েছে এবং তাদের আর স্ট্যান্ডিং উইথ তাদের যে অবস্থান রয়েছে সেখানে। ফলে ভারত নির্বাচনের কি পরিস্থিতি রয়েছে এবং ইউনূস সরকার যে জোড়াচাপে রয়েছে সেটাও ভারতের কাছে খুব স্পষ্ট। ফলে তারা সেই পরিস্থিতিটার দিকেও নজর রাখছে। একই সঙ্গে ভারতের তরফ থেকে প্রয়োজনীয় যতটুকু চাপ এরই মাঝে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা সারফেস করছে, ভেসে উঠছে, তা হলো কিছু ফাঁকা আওয়াজ, কিছু ফাঁকা বুলি, কিছু আস্ফালন, কিছু হাস্যকর হুমকি যা পদ্মা পার থেকে ভেসে আসছে। শুনুন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গি তার কথা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। আর আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আন্দোলন করেন, বলে রাখি সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফায়েল বিমানের ভয় দেখায়, আরে ভাই আছে কয়টা রাফায়েল বিমান? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে, তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আছে রাস্তার ধারে বসে পড়েন। যে দেশের নেতারা ভারত সম্পর্কে এইসব কথা বলে যাচ্ছেন, সেই দেশের মানুষই মরিয়া হয়ে ভারতে চলে আসতে চাইছেন, বেআইনিভাবে আসতে চাইছেন। হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশের সংখ্যা অনেক গুণ বেড়ে গিয়েছে। অগাস্টের পর থেকে নভেম্বর, এই মাঝখানের সময় ভীষণ কুয়াশা পড়ছে ভোরের দিকে, এবং আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার বেশ কিছু জায়গা কাঁটাতারহীন, অরক্ষিত রয়ে গেছে। এই কুয়াশার মধ্যে অনুপ্রবেশ আরও বাড়ছে। সুতরাং সীমান্তরক্ষী বাহিনীর কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই কুয়াশার মধ্যে থেকে অনুপ্রবেশকারীদের ঠেকানো। অস্থির বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ। গত 2 মাসে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় অনুপ্রবেশ বেড়ে গিয়েছে। এই 3 জেলার অনেক জায়গাতেই কাঁটাতার নেই, সীমান্তে নেই কাঁটাতার। এটা এক কাঁটা, আর এক কাঁটা ঘন কুয়াশা। ভোরের ঘন কুয়াশার সুযোগ নিয়ে অনেকেই বিএসএফ এর নজর এড়িয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্ত 272 কিলোমিটারের, এর মধ্যে মাত্র 72 কিলোমিটারে ফেন্সিং রয়েছে, বাকি 200 কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। বিএসএফ এর তথ্য অনুযায়ী মুর্শিদাবাদে গত নভেম্বর থেকে এখনো পর্যন্ত 100 খানেক অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুর্শিদাবাদেরই হরিহর পাড়া থেকে বৃহস্পতিবার 2 জঙ্গিকে গ্রেপ্তার করে অসম পুলিশ। দুজনই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি। এদের মধ্যে একজন মাদ্রাসা শিক্ষক আব্বাস আলী। আব্বাসের বাড়ি থেকে তার পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক কষেছিল আব্বাস। সে দেশের পরিস্থিতি থিতু হওয়ার জন্য অপেক্ষা করছিল। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা। অনুপ্রবেশকারী গ্রেপ্তার, জঙ্গি গ্রেপ্তার। মুর্শিদাবাদ সীমান্তে এ নিয়ে উদ্বেগে বিএসএফ। একই অবস্থা পাশের জেলা নদিয়ায়। নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে 265 কিলোমিটারের, এর মধ্যে 21 কিলোমিটারে কাঁটাতার নেই। এই কাঁটাতারহীন সীমান্ত দিয়েই চলছে অনুপ্রবেশ। নভেম্বর থেকে এখনো পর্যন্ত নদিয়ায় 52 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম, এরা অলরেডি
1 মাস আগেই এরা ভারতে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে, করে 1 মাস মুম্বাইতে গিয়ে বিভিন্ন জায়গায় লেবারের মতো কাজ করেছে, কেউ অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেছে। উত্তর 24 পরগনাতেও অনুপ্রবেশ অস্বস্তি। উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত 214 কিলোমিটারের, এর মধ্যে 103 কিলোমিটারেই কাঁটাতার নেই। নভেম্বর থেকে এখনো পর্যন্ত এই জেলায় 78 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুক্রবার স্বরূপনগর থেকে 6 অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘদিন ধরে তারা ভারতে থাকছিল, এদিন বাংলাদেশে পালানোর সময় ধরা পড়ে। মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনার অরক্ষিত সীমান্তে অনুপ্রবেশ চিন্তা বাড়াচ্ছে। শীতের ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশ রুখতে বর্ডার আউটপোস্টগুলিকে 0 পয়েন্টে সরাচ্ছে বিএসএফ। নিউজ 18 বাংলা।